আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আপনারা যারা জাগ জনতা এবং নীরব জনতার চ্যানেলের পক্ষ থেকে আমাকে শুনছেন, সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনারা হেডলাইন দেখে হয়তো বুঝেছেন আমি কি বলতে পারি। যদিও বিষয়টি পুরনো হয়ে গেছে, কিন্তু সরকার এখনো 1 মাস হয়নি। তো যাই হোক, যেমন আমাদের সৈয়দা রেজওয়ানা চৌধুরী, ওনার একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে। কেমন ভাইরাল? যেমন তিনি জামাতকে শক্তিতে আসতে দিবেন না, কোনো নারী বিদ্বেষী দলকে শক্তিতে আসতে দিবেন না। অ্যাকচুয়ালি নারী বিদ্বেষী বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝি না। যেমন এই দেশে দেখেন, অনেক মহিলারা, অনেক মেয়েরা ধর্ষিত হয়েছে, তাদের পক্ষে কোনো নারীবাদীরা দাঁড়াতে দেখিনি। এবং এই দেশে ইলেকশনে অনেক জামায়াতের মহিলা কর্মীরা তলপেটে লাথি খেয়েছে, অনেক কিছু হয়েছে, তখনও এই মহিলাবাদীরা কোনো পদক্ষেপ নেননি। এবং স্বামীর সামনে থেকে স্ত্রীকে ধরে ছাত্রলীগের ছেলেরা গণহারে ধর্ষণ করেছে। এবং 2026-এর গত জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর ধর্ষণের ঘটনা ঘটেছে। তখন কিন্তু বাংলাদেশের নারীবাদীরা কোনো উপস্থাপন করেনি কেন এগুলি হচ্ছে, অথবা কাউকে তারা কোনো প্রকার জবাবদিহিতা করেনি। কিন্তু তারা নারী বিদ্বেষী কোনো দলকে ক্ষমতায় আসতে দিবে না। এটা হচ্ছে সৈয়দা রেজওয়ানা চৌধুরীর বক্তব্য। এবং সেই বক্তব্য অনুযায়ী তিনি নিজেই বলছেন, প্রায় 162-63 আসন পেয়ে জামাত জয়ী হয়েছিল, সেটাকে কমিয়ে আমরা তাদেরকে 62, 63, 68 এতে এনেছি। যেটাই হোক, তারপর দেখেন পোস্টাল ভোটের মাধ্যমে জামায়াত 255টা আসনে জয়ী হয়েছে। এই কথাটি কে বলেছে? আমাদের বর্তমান সিইসি। তারপরে আমাদের যেমন বর্তমান ক্রীড়ামন্ত্রী আমিনুল হক, উনি আসলে খুব ভালো একজন গোলকিপার ছিলেন, জাতীয় দলও বেশ কয়েকবার খেলেছেন। তো যাই হোক, আমিনুল হকও বলেছেন যে উক্ত নির্বাচনটি সুপরিকল্পিতভাবে কারচুপি হয়েছে। দেখেন, বর্তমান ক্ষমতাশীল দল থেকে এই কথাটি বলছে। তো একটা জিনিস কি, আমরা যাই কিছু বলি, কিন্তু আমাদের একটা জিনিস আমরা কেন বুঝি না, যে কিসের স্বার্থে আমরা কি বলি। যেমন দেখা যায়, শাহরিয়ার কবির সাহেবও বলেছেন প্রায় 203টি আসন জামায়াত ইসলামী পেয়েছে। তো 203টি আসন জামায়াত ইসলামী পেয়েছে, নিশ্চয়ই শাহরিয়ার কবির সাহেবের কাছে কোনো তথ্যপাত্র আছে, তাই না? বিষয়টি তো এমন, তথ্যপাত্র না থাকলে তো কেউ কিছু বলে না। তথ্যপাত্র সব কিছু আছে বিধায় এই কথাটি বলেছে। তো এখন অবশেষে এসে কেন সৈয়দা রেজওয়ানার এই বক্তব্য? তাহলে কি আমরা বিশ্লেষণ করতে পারি যে এমনও তো হতে পারে সৈয়দা রেজওয়ানা চৌধুরী ওই যখন দেখেছে খলিলুর রহমান সেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্টে ছিল অন্তর্বর্তীকালীন, ডক্টর ইউনূস যার প্রধান উপদেষ্টা ছিলেন, সেখানকার যে আমাদের খলিলুর রহমান সাহেব, ওনাকে বর্তমান সরকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। হয়তো সৈয়দা রেজওয়ানা চৌধুরী ভেবেছিলেন তিনিও তেমন কোনো দায়িত্ব পাবেন, আমি জানি না, হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কেন তিনি সর্বশেষ এই কথাটি বলছেন? তো একাকী সৈয়দা রেজওয়ানা চৌধুরী জড়িত ছিলেন? আমি তো বলবো ফুল ক্যাবিনেট জড়িত ছিলেন, 2-1 না চাইলে তারাও জড়িত ছিলেন। একটা জিনিস কি জানেন, এই দেশে সেই শাহাবুদ্দিন আহমেদ সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচনটি হয়েছিল এবং বিএনপি ক্ষমতায় এসেছিল, তারপর থেকে তেমন খুব ভালো নির্বাচন হয়নি। আর আমরা যারা বলছি বর্তমান এই যে সরকার, যেমন
গত ১-১১ সরকার তারাও কিন্তু খুব একটা ভালো নির্বাচন দেয়নি। যেমন তাদের নির্বাচনগুলো তো এমন ছিল, তারা ওই একক সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেওয়ার জন্য প্রায় ২৭টা করে সিট দিয়েছিল বিএনপি এবং জাতীয় পার্টিকে, কিন্তু ২০০-র উপরে আসন দিয়েছিল আপনার এই যে আওয়ামী লীগকে। কারণ একক সংখ্যাগরিষ্ঠতা বেশি হলে তিনি বিরোধী দলের জন্য বসে থাকবেন না, অবশ্যই তিনি তার সিদ্ধান্ত সরকার একাই নিতে পারবেন। সেই একই উদ্দেশ্যে এইবার আমাদের ইন্টেরিয়ান গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্ট একই অনুরূপ কাজটি করেছে। তাহলে আমরা জনগণরা কোথায় যাব? এই যে এতগুলি জনগণের আপনারা উদ্দেশ্য অথবা চাওয়া পাওয়া এমনও তো হয়েছে, যেমন হা ভোট পেয়েছে ৬০%, অথচ জাতীয় নির্বাচনের ভোট পড়েছে প্রায় ৪২, ৪৭, ৪৮%। তার মানে এমনও আছে অনেক লোক শুধু হা ভোট দিতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন, তারা কোনো কাউকে ভোট দিতে যাননি। সেই হা ভোটটাও এখন বর্তমান সরকার বাস্তবায়ন করবেন না, হা ভোটের ফর্মুলাগুলো। তো একটা জিনিস কি, দেশটা কি জনগণের নাকি দেশটা ওই রাজনৈতিক দল, পরিবারতান্ত্রিক দল, আওয়ামী লীগ, বিএনপি তাদের? তো একটা জিনিস কি, এই দেশে জনগণ আমরা যারা যেভাবেই আছি, আমরা হচ্ছে কি জানেন, ওই যে একটা কথা আছে, একটা গামছা কিনেছিলাম 20 টাকা দিয়ে, সেই গামছা ব্যবহার করলাম, তারপরে সেই গামছাটা পুরনো হওয়ার পরে কেটে ন্যাকড়া হিসাবে ব্যবহার করলাম, তারপরে সেই গামছাটা আগুনে জ্বালিয়ে কয়লা বানিয়ে, ছাই বানিয়ে, দাঁত মেজে কুলি করে পুকুর পাড়ে ফেলে দিলাম আর বললাম যা 20টা টাকাই জলে গেল। তার মানে আমরা জনগণ জলে ভাসি। আর আপনারা যারা মানে উপরের পর্যায়ে থাকেন, আপনারাই সবাই সর্বহা। তো আসলে যাই কিছু হোক, এগুলির বিচার যদি সত্যি হয়ে থাকে একদিন আপনাদের দিতে হবে, কোনো না কোনোভাবে এই বিচারগুলো দিতে হবে। দেখেন, কেউ রেহাই পায়নি, সুতরাং আপনারাও রেহাই পাবেন না। কোনো না কোনো উসিলায় আল্লাহর মাধ্যমে আপনারা অবশ্যই বিচারের সম্মুখীন হবেন। সেটা আজ হয় কাল না হয় পরশু, অবশ্যই আপনারা বিচারের সম্মুখীন হবেন। তবে এই যে জনগণের মতামতকে নিয়ে খেলা, এগুলি আপনাদের একদিন জবাবদিহিতা করতে হবে। যদিও বর্তমান সবাই বলে গণতান্ত্রিক নির্বাচিত সরকার, তার যে কার্যকলাপ এখনো প্রতিটা ঘাটে ঘাটে চাঁদাবাজি এবং অনেক কিছুই হচ্ছে। অর্থাৎ আমরা কেন ১-১১ করলাম, আমরা কেন সেই গণ-অভ্যুত্থান করলাম ৫ই আগস্টের, আমরা কেন স্বাধীন করলাম এই দেশটাকে? আমি জানি না আমার এ কথা কে কিভাবে নিচ্ছেন। সর্বোপরি মনে করবেন আমি এই দেশের একজন সাধারণ জনগণ, এবং সেই জনগণ থেকে আমারও কিছু বলার অধিকার আছে। এমনও হয়েছে, দেখা যাচ্ছে ভোটের রাত্রে ৯টার দিকের ফলাফল আকাশ পাতাল ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য। যেমন জামাত এত গুণে গিয়ে তারপরে বিএনপি, অথচ সেই জায়গায় ভোরবেলার সেই খবরে আসে আকাশ পাতাল মানে ভোটের ফলাফলের পার্থক্য। যেমন বিএনপি আগিয়ে, জামাত একেবারে। তো এই যে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেওয়া, আরেকটি একক সিদ্ধান্ত নেওয়ার সরকারকে গঠিত করা, এটার খেসারত আপনারা কতটুকু দিবেন জানি না, সবচাইতে বেশি আমাদের দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানে শেষ করি। শেষ করার আগে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিও মাঝখান থেকে না দেখে প্রথম থেকে টেনে দেখবেন, তাহলে শুরুর